আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা হাইড্রা সম্পর্কে পড়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যায় ২ এর ঘাসফড়িং সম্পর্কে পড়ব। এটা একটা কিউট ঘাসফড়িং, যদিও বাস্তবে ঘাসফড়িং এরকম নয়। এখন আমরা আসল ঘাসফড়িং দেখতে কিরকম সেই সম্পর্কে বিস্তারিত পড়ব। প্রাথমিক পরিচিতির মধ্যে কি আছে? প্রথমেই শ্রেণীতাত্ত্বিক অবস্থান। ঘাসফড়িং এর পর্ব কি? ঘাসফড়িং এর পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। সে কোন শ্রেণীর? সে হচ্ছে ইনসেক্টা শ্রেণীর। অর্ডার কি, ফ্যামিলি কি, জেনাস কি, স্পিসিস কি, সবগুলাই জানতে হবে। আচ্ছা, ঘাসফড়িং কেন পতঙ্গ? ঘাসফড়িংকে আমরা পতঙ্গ বা ইনসেক্টা শ্রেণীতে আমরা কেন রেখেছি? কি কি ক্রাইটেরিয়া সে পূরণ করেছে বলে সে ইনসেক্টা শ্রেণীতে পড়েছে, এগুলো আমরা এখন বিস্তারিত জানব। প্রথমেই সেটা হচ্ছে অন্যান্য পতঙ্গের মতো ঘাসফড়িং এর দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত। কি নির্মিত? কাইটিন নির্মিত। আচ্ছা, তার মানে আমরা কি বুঝতে পারলাম? ঘাসফড়িং এর বাইরে একটা কঙ্কাল আছে, মানে বাইরের কঙ্কাল বা বহিঃকঙ্কাল, সেটা কি নির্মিত? কাইটিন নির্মিত। অনেক জায়গায় আমরা দেখতে পাই যে এই কাইটিন শব্দটি আছে। কাইটিন আসলে কি? কাইটিন মানে হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কাইটিন হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে হচ্ছে তোমার হচ্ছে মনোস্যাকারাইড থেকে অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে হয়ে তৈরি করে পলিস্যাকারাইড। স্যাকারাইড মানে হচ্ছে সুগার। স্যাকারাইড মানে হচ্ছে কি? সুগার। যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলা গ্যালাক্টোজ, এগুলা হচ্ছে স্যাকারাইড। এই স্যাকারাইড মিলে কি তৈরি হয়? পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড হচ্ছে কাইটিন। এটা একটা শক্ত আবরণ তৈরি করে। তার মানে অন্যান্য পতঙ্গের মতো ঘাসফড়িং এর দেহ কি নির্মিত? কাইটিন নির্মিত। এটা একটা ক্রাইটেরিয়া। দেহ ৩টি অঞ্চলে বিভক্ত। তার মানে সবগুলো পতঙ্গ বা পতঙ্গ শ্রেণীভুক্ত যেই প্রাণীগুলো আছে সেগুলোর দেহ কয়টি ভাগে বিভক্ত? ৩টি ভাগে বিভক্ত। কি কি? মস্তক, বক্ষ আর হচ্ছে উদর। তাহলে ঘাসফড়িং এর দেহ কয়টি ভাগে বিভক্ত? ৩টি ভাগে। একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে উদর। ৩টি ভাগে বিভক্ত। আচ্ছা, মস্তকে কি কি থাকে? মস্তকে থাকে হচ্ছে পুঞ্জাক্ষী। কয় জোড়া? ১ জোড়া পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী মানে কি? পুঞ্জ আক্ষী, অক্ষীর পুঞ্জ মানে হচ্ছে চোখের পুঞ্জ। এটাকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী, মানে অনেকগুলো চোখ একসাথে গঠিত হয়ে একটা পুঞ্জাক্ষী তৈরি করে। এরকম পুঞ্জাক্ষী আছে কতগুলা? ১ জোড়া। তারপরে আছে ১ জোড়া অ্যান্টেনা। এগুলো সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো। আচ্ছা, তাহলে আমাদের কি পেলাম? হ্যাঁ, মস্তকে থাকবে ১ জোড়া পুঞ্জাক্ষী ও ১ জোড়া অ্যান্টেনা। আচ্ছা, বক্ষদেশ। মস্তক আছে, বক্ষ আছে এবং উদর আছে। বক্ষদেশে কি পাবো? বক্ষদেশে পাবো ৩ জোড়া সন্ধিযুক্ত পা এবং ২ জোড়া ডানা। তাহলে কি পাবো? ৩ জোড়া সন্ধিযুক্ত পা পাবো, ২ জোড়া ডানা পাবো। আচ্ছা, আর শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে কিভাবে? শ্বাস প্রশ্বাস যে ক্রিয়া, ওই ক্রিয়া সম্পন্ন করবে। তাদের তো কোনো নির্দিষ্ট শ্বসনতন্ত্র নেই। তারা কি করবে? ট্রাকিয়া নামক শাখা প্রশাখাযুক্ত বায়ুনালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করবে। আচ্ছা, রক্ত সংবহন কি ধরনের? মুক্ত ধরনের। আচ্ছা, রক্ত সংবহন কি ধরনের? মুক্ত ধরনের। রক্ত সংবহন কয় ধরনের হয়? রক্ত সংবহন হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে মুক্ত। বদ্ধ রক্ত সংবহন আর মুক্ত রক্ত সংবহনের মধ্যে পার্থক্য কি? এটা আমরা যদিও সামনে বিস্তারিত জানবো, তাও এখন একটু আমরা ধারণা নিয়ে নিই। বদ্ধ রক্ত সংবহন হচ্ছে যখন রক্তের সংবহন কোনো একটা নালিকার ভিতর দিয়ে হয়। তার মানে রক্ত অল টাইম কোনো একটা নল অথবা কোনো একটা ভেইন, আর্টারি অথবা ভেন, আর্টারি অথবা ভেইনের মধ্যে যখন রক্ত থাকে সেটাকে বলে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। যেমন আমাদের রক্ত কোথায় থাকে? আমাদের কি যে কোনো স্থানে কি রক্ত পাওয়া যাবে? না, রক্ত পাওয়া যাবে না। শুধুমাত্র সেই জায়গায় রক্ত পাওয়া যাবে যে জায়গার মধ্যে কি আছে? আর্টারি আছে, ভেইন আছে এবং বিভিন্ন ক্যাপিলারি আছে, সেগুলোতেই পাওয়া যাবে। মূলত হচ্ছে কোনো একটা নালিকার ভিতরে পাওয়া যাবে। আর মুক্ত রক্ত সংবহন কি? মুক্ত রক্ত সংবহন হচ্ছে কোনো একটা নালিকার ভিতরে নাই, রক্তটা সম্পূর্ণ দেহ গহ্বরেই পাওয়া যাবে। যে কোনো জায়গায় সম্পূর্ণ দেহ গহ্বরে রক্ত পাওয়া যাবে, সেটাকে বলা হয় মুক্ত রক্ত সংবহন। আচ্ছা, আর রেচন ক্রিয়া সম্পন্ন কি করে কিসের মাধ্যমে? মালপিজিয়ান নালিকার সাহায্যে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম যে আসলে ঘাসফড়িং ইনসেক্টা শ্রেণীভুক্ত হওয়ার কারণ কি। সে হচ্ছে তার বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত, তার দেহ হচ্ছে 3টি খণ্ডকে বিভক্ত: মস্তক, বক্ষ, উদর। মস্তকে ১ জোড়া পুঞ্জাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে, ৩ জোড়া সন্ধিযুক্ত পা থাকে, ২ জোড়া ডানা থাকে। তারপর হচ্ছে ট্রাকিয়া নামক শাখা প্রশাখা বায়ু নালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। রক্ত সংবহন হচ্ছে মুক্ত ধরনের, মালপিচার নালিকার সাহায্যে রেচন ক্রিয়া সম্পন্ন করে। এই প্রত্যেকটা সম্পর্কে আমরা বিস্তারিত সামনে জানতে পারবো। আচ্ছা, ঘাসফড়িং এর বাসস্থান ও স্বভাব। ঘাসফড়িং এর বাসস্থান ও স্বভাব। আচ্ছা, ঘাসফড়িং মূলত এটাকে ঘাসফড়িং কেন বলা হয়? কারণ এটা হচ্ছে লতা পাতা এগুলোর মধ্যে সে বিচরণ করে, এই জন্য তাকে বলা হয় ঘাসফড়িং। আচ্ছা, মূলত
তারা কি করে দীপালোক পছন্দ করে, মানে দিনের বেলা ঘুরে বেড়াতে পছন্দ করে, তারা হচ্ছে তৃণভোজী বা শাকাশী। আমরা যখন হাইড্রা পড়েছিলাম তখন পড়েছিলাম যে হাইড্রা হচ্ছে একটা মাংসাশী প্রাণী, এইদিকে ঘাসফড়িং হচ্ছে একটা তৃণভোজী বা শাকাশী প্রাণী। আচ্ছা, তো ঘাসফড়িং কি করে, অনেক সময় গ্রীষ্মমণ্ডলীয় যে দেশগুলো আছে ওই গ্রীষ্মমণ্ডলীয় দেশে পঙ্গপাল নামে তোমরা কিছু হয়তো শুনে থাকতে পারো, পঙ্গপাল রূপে ঘাসফড়িং অনেক সময় আক্রমণ করে। কি আক্রমণ, কি পঙ্গপাল মানে হচ্ছে পতঙ্গের পা। অনেকগুলো হাজার হাজার ঘাসফড়িং একসাথে এসে কোনো একটা জমিতে এসে তারা অবস্থান করে এবং ওই জমির সব ফসল একবারে খেয়ে ফেলে। যার ফলে কি হয়, ওই জমির মালিকের প্রচুর ক্ষতি সাধিত হয় আর কি, যেটাকে বলে। এজন্য ঘাসফড়িং অনেক সময় পঙ্গপাল রূপেও আক্রমণ করে। আচ্ছা, আর প্রতিকূল আবহাওয়ায় ঘাসফড়িং 15 কিলোমিটার পর্যন্ত পরিচালন করতে পারে অথবা মাইগ্রেট করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আচ্ছা, ঘাসফড়িং কিভাবে চলাফেরা করে, পঙ্গপাল প্রজাতির ঘাসফড়িং ঝাঁক বেঁধে চলাফেরা করে। কিছু প্রজাতি আছে কি পঙ্গপাল, তারা কি করে, মাত্র বললাম গ্রীষ্মমণ্ডলীয় যে এলাকায় আছে সেই এলাকায় এক ঝাঁক একসাথে এসে কোনো একটা জমিতে বসে বসে সেই জমির সকল ফসল একবারেই খেয়ে ফেলে। আচ্ছা, খাদ্য গ্রহণ, মাত্র বললাম ঘাসফড়িং হচ্ছে একটা শাকাশী প্রাণী, সে কি করে, তৃণভোজী। সে কি করবে, ঘাস, গাছ, কচি শাখা প্রশাখা খাদ্য তাদের হচ্ছে প্রধান খাদ্য। তারা হচ্ছে ম্যান্ডিবলের সাহায্যে শক্ত উদ্ভিজ্জ অংশ চিবিয়ে খায়। আমরা ঘাসফড়িং এর মুখোপাঙ্গ যখন পড়বো তখন আমরা পাবো হচ্ছে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেব্রাম, লেবিয়াম, হাইপোফেরিক্স, এগুলো পাবো। যেহেতু ঘাসফড়িং এর যে মুখোপাঙ্গটা সেটা হচ্ছে চর্বণ উপযোগী, এজন্য এটাকে বলা হয় ম্যান্ডিবুলেট। এজন্য কি বলা হয়, এটাকে ম্যান্ডিবুলেট বলা হয়। আচ্ছা, বাহ্যিক অঙ্গ সংস্থান, বাহ্যিক অঙ্গ সংস্থান যদি পড়ি, প্রথমে আমরা দেখতে পাবো একটা ঘাসফড়িংটা হচ্ছে কি প্রতিসাম্যতা প্রদর্শন করে। ঘাসফড়িং মূলত প্রদর্শন করে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। কি প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা হচ্ছে কোনো একটা প্রাণীকে শুধুমাত্র একটি তলেই অনুরূপভাবে ভাগ করা যেতে পারে। যেমন একটা ঘাসফড়িংকে শুধুমাত্র তুমি লম্বালম্বি ভাবে যদি ভাগ করো, তাহলে এটা ধরো রাইট সাইড, এটা লেফট সাইড, রাইট সাইড আর লেফট সাইড দুইটাই হচ্ছে অনুরূপ হবে, এটাকেই বলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। কিন্তু তুমি যদি এটাকে এভাবে ভাগ করো তাহলে কিন্তু এই দুই সাইড কখনোই সেম হবে না। শুধুমাত্রই লম্বালম্বি ভাগ করলে দুই সাইডের জিনিসগুলা পুরোপুরি সেম হবে। তাহলে আমাদের ঘাসফড়িং কি প্রতিসাম্যতা প্রদর্শন করে, ঘাসফড়িং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। আচ্ছা, ঘাসফড়িং এর দেহ কি নির্মিত, কিউটিকল নির্মিত, কিউটিকল দ্বারা আবৃত। আচ্ছা, কিউটিকল আর কাইটিন, আমরা পড়েছিলাম হচ্ছে কাইটিন, কি পড়েছিলাম, কাইটিন। কাইটিন মানে কি, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। আর কিউটিকল হচ্ছে কাইটিনের সাথে যখন প্রোটিন মিলিত হবে, কাইটিন প্লাস প্রোটিন, ওইটাকে বলে হচ্ছে কিউটিকল। আচ্ছা, ঘাসফড়িং এ প্রচুর পরিমাণে পিগমেন্ট থাকে, যার ফলে ঘাসফড়িং বিভিন্ন রঙের হয়। তোমরা দেখবা সবুজ রঙের ঘাসফড়িং, বাদামি বর্ণের ঘাসফড়িং। এই যে এই চিত্রটা পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেকটাই রঙিন একটা ঘাসফড়িং দেখা যাচ্ছে। আচ্ছা, ঘাসফড়িং এর বহিকঙ্কাল, ঘাসফড়িং এর যে বহিকঙ্কাল আছে, ঘাসফড়িং এর বহিকঙ্কাল কি দ্বারা তৈরি, কাইটিন নির্মিত। এই কাইটিন নির্মিত বহিকঙ্কালের বাইরেও একটা প্লেট থাকে, স্ক্লেরাইড প্লেট, শক্ত আবরণ থাকে। কি আবরণ, শক্ত আবরণ, এটা হচ্ছে স্ক্লেরাইড প্লেট। এই স্ক্লেরাইড প্লেটটা কই থেকে গঠিত হয়, ঘাসফড়িং এর যে হাইপোডার্মিস, হাইপোডার্মিস, হাইপোডার্মিস কি, হাইপোডার্মিস হচ্ছে, প্রথমেই আমরা কি পাবো, এপিডার্মিস, এপিডার্মিস, তারপরে কি পাবো, ডার্মিস। ডার্মিসের নিচে যে হাইপোডার্মিস আছে, এই হাইপোডার্মিস থেকে নিঃসৃত পদার্থ দিয়ে তৈরি হয়ে হচ্ছে আমাদের ওই স্ক্লেরাইড বা শক্ত যে আবরণটা, এই শক্ত আবরণটা তৈরি হয় কি, এই হাইপোডার্মিসের নিঃসৃত পদার্থ দিয়ে তৈরি হয় এই আমাদের স্ক্লেরাইড। আচ্ছা, এই স্ক্লেরাইড গুলা যদি, আচ্ছা স্ক্লেরাইডটা একটা শক্ত জিনিস, এই অনেকগুলা শক্ত জিনিস, ধরো এটা ঘাসফড়িং, এটার ঘাসফড়িং এর গায়ে অনেকগুলো স্ক্লেরাইড আছে এই পাশে, এই স্ক্লেরাইড গুলো তো শক্ত, তো প্রত্যেকটা শক্ত জিনিস যদি একসাথে থাকে তাহলে ঘাসফড়িং নাড়াচাড়া করে কিভাবে, এই প্রত্যেকটা স্ক্লেরাইড একটা আরেকটার সাথে যুক্ত হয় সূচার সন্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে, সূচারের মাধ্যমে যুক্ত হয়। সূচার কি, সূচার হচ্ছে পাতলা নরম ঝিল্লি, পাতলা নরম ঝিল্লি। এই পাতলা নরম ঝিল্লি থাকার কারণে, এই সূচার সন্ধি থাকার কারণে স্ক্লেরাইড গুলো নড়াচড়া করতে পারে এবং ঘাসফড়িংও নড়াচড়া করতে পারে। আচ্ছা, তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা মস্তক সম্পর্কে পড়ব। মস্তকে আমরা কি কি পেয়েছিলাম, মস্তকে পেয়েছি হচ্ছে পুঞ্জাক্ষী, ওসেলি, একজোড়া অ্যান্টেনা, এপিক্রেনিয়াম।
এপিক্রেনিয়ামটা কি? এপিক্রেনিয়াম হচ্ছে মস্তকের কভারিং। মস্তকের কভারিংকে কি বলা হয়? মস্তকের কভারিংকে বলা হয় এপিক্রেনিয়াম। আচ্ছা, মস্তকের কভারিংকে বলা হয় এপিক্রেনিয়াম অথবা হেড ক্যাপসুল। হেড ক্যাপসুল। আচ্ছা, আমরা ঘাসফড়িং এর মস্তকে পাই এক জোড়া অ্যান্টেনা। কতটুক? এক জোড়া। এক জোড়া অ্যান্টেনা। আচ্ছা, অ্যান্টেনাতে কি কি থাকে? অ্যান্টেনা তিনটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্কেপ, পেডিসেল আর হচ্ছে ফ্লাজেলা। এর মধ্যে ফ্লাজেলাটা হচ্ছে 25টি খণ্ডকে বিভক্ত, আর পেডিসেলটা হচ্ছে খাটো কিন্তু অবিভক্ত। ফ্লাজেলামটা কয়টি খণ্ডকে বিভক্ত? 25টি খণ্ডকে বিভক্ত। আর পেডিসেলটা হচ্ছে খাটো এবং অবিভক্ত। অবিভক্ত। আচ্ছা, অ্যান্টেনার কাজ কি? অ্যান্টেনার কাজ হচ্ছে সে কি করবে? শব্দ তরঙ্গ অনুভব করবে, ঘ্রাণ অনুভব করবে এবং স্পর্শ অনুভব করবে। তাহলে অ্যান্টেনার কাজ কি? শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ, ঘ্রাণ, স্পর্শ। তাহলে ঘ্রাণ, স্পর্শ, শব্দ তরঙ্গ, এগুলা হচ্ছে অ্যান্টেনার কাজ। আচ্ছা, তাহলে অ্যান্টেনা শেষ, এপিক্রেনিয়াম শেষ। এবার হচ্ছে আমাদের পুঞ্জাক্ষী আর হচ্ছে ওসেলি। পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী মানে হচ্ছে অক্ষীর পুঞ্জ, মানে কম্পাউন্ড আই। পুঞ্জাক্ষী মানে হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড আই, মানে সরল না, সরল না, এটা হচ্ছে একটা যৌগিক বলতে পারো বা জটিল। এটা একটা হচ্ছে জটিল চোখ। জটিল চোখ কেন? সে অনেকগুলো চোখ নিয়ে একটা জটিল চোখ গঠন করে। তাহলে অনেকগুলা চোখ যদি মিলে যদি একটা জটিল চোখ গঠন করে, তাহলে অনেকগুলা কি নিয়ে গঠন করবে? অনেকগুলা উমাটিডিয়া নিয়ে গঠন করে। অনেকগুলা উমাটিডিয়া নিয়ে যেই একটা জটিল চোখ গঠন করে, সেটাকে বলা হচ্ছে আমাদের পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জাক্ষীর গঠনের একক কি? ওমাটিডিয়াম। ওসেলি, ওসেলি কি? ওসেলি হচ্ছে সরলাক্ষী, একটা সিম্পল আই। ওসেলি হচ্ছে সরলাক্ষী। তাহলে দুটা পুঞ্জকের মাঝখানে থাকবে হচ্ছে তিনটা সরলাক্ষী। সরলাক্ষীতে কি কি থাকবে? সরলাক্ষীতে থাকবে হচ্ছে একটা লেন্স থাকবে এবং কিছু আলোক সংবেদী কোষ থাকবে। কি থাকবে? একটা লেন্সের মতো জিনিস থাকবে আর হচ্ছে কিছু আলোক সংবেদী কোষ থাকবে। লেন্সটা কি নির্মিত হবে? লেন্সটা হবে কিউটিকল নির্মিত। কি নির্মিত? কিউটিকল নির্মিত। আচ্ছা, এই পুঞ্জকে আমরা পড়েছি, পুঞ্জকের দৃষ্টিশক্তির একক কি? ওমাটেরিয়াম। এটা আমরা পড়েছি, মাত্রই পড়েছি। আচ্ছা, ঘাসফড়িংয়ের দৃষ্টিশক্তি খুবই উন্নত। সে এই আর্তপড়া পর্ব হলেও সে রঙিন বস্তু কিন্তু একদম স্পষ্ট দেখতে পারে। আচ্ছা, এবার আমরা পড়বো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ। আচ্ছা, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ। আচ্ছা, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে কিছু জিনিস, যে ঘাসফড়িংয়ের মস্তক, মস্তক সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানি। মস্তকটা হচ্ছে ঘাসফড়িংয়ের হাইপোগনেথাস ধরনের। হাইপোগনেথাস, হাইপোগনেথাস ধরনের। হাইপোগনেথাস বলতে কি বোঝায়? হাইপোগনেথাস হচ্ছে মুখছিদ্র নিম্নমুখী হয়ে অবস্থান করে। তার মানে এটা যদি একটা ঘাসফড়িংয়ের বক্ষ হয়, এটা যদি উদর হয়, তাহলে এটা যদি মস্তক হয়, তাহলে মুখচিত্রটা কোন দিকে? নিম্নমুখী হয়ে অবস্থান করবে। সেটাকে বলছি আমরা কি? হাইপোগনেথাস ধরনের। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের মস্তকের আবরণকে আমরা তো বলেছি, মস্তকের আবরণকে বলে এপিক্রেনিয়াম অথবা হেড ক্যাপসুল। ঠিক আছে। এবার ঘাসফড়িং এর মুখপাঙ্গতে কি কি আছে? কি কি জিনিস নিয়ে ঘাসফড়িং এর মুখপাঙ্গ গঠিত? ঘাসফড়িং এর মুখপাঙ্গ কি কি জিনিস নিয়ে গঠিত? মুখপাঙ্গ কেন বলা হয়? মুখপাঙ্গ হচ্ছে মুখের চারদিক ঘিরে এরা অবস্থান করে এবং এরা সন্ধিযুক্ত এবং এরা নড়াচড়া করতে পারে। এজন্য এই সবগুলা অঙ্গকে একত্রে বলা হয় মুখপাঙ্গ। আচ্ছা, ঘাসফড়িং এর মুখপাঙ্গ কি কি নিয়ে গঠিত? ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফেরিক্স। আচ্ছা, আমরা দেখি। এটা হচ্ছে ল্যাব্রাম। ল্যাব্রামটা কি? ল্যাব্রামটা হচ্ছে উপরের উষ্ঠ গঠন করে। আমাদের মুখের যেমন কি আছে? উপরের ঠোঁট আছে, নিচের ঠোঁট আছে। উষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। উষ্ঠ মানে কি? উষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। তাহলে ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট গঠন করবে, আর ল্যাবিয়াম যেটা হচ্ছে, ল্যাবিয়াম হচ্ছে নিচের ঠোঁট গঠন করবে। তাহলে ল্যাব্রাম কি করবে? ল্যাব্রাম উপরের ঠোঁট গঠন করবে এবং এই যে ম্যান্ডিবল আছে, দুইটা ম্যান্ডিবল, এই দুইটা ম্যান্ডিবলকে ঘিরে রাখবে এবং তার কাজ হচ্ছে খাবারকে ম্যান্ডিবলের দিকে ঠেলে নেওয়া, খাবার ধরে রাখা। এটা হচ্ছে তার কাজ এবং স্বাদ গ্রহণ করা। আচ্ছা, তারপর হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলটা কি? ম্যান্ডিবলটা হচ্ছে এই যে এরকম দেখো, করাতের মতো দাঁত আছে, পিছনের দিকে বাঁকানো, করাতের মতো দাঁত পিছনের দিকে বাঁকানো। তার কাজ কি? তার কাজ হচ্ছে খাদ্যকে চর্বণ করা, পেষণ করা এবং কর্তন করা। মানে খাদ্য কাটা, কর্তন, চর্বণ, পেষণ।
এগুলো হচ্ছে কার কাজ? এগুলো হচ্ছে ম্যান্ডিবলের কাজ। তারপর আমরা দেখব সেটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলাতে কি কি আছে? ম্যাক্সিলাতে আছে হচ্ছে কয়েকটা অংশ ম্যাক্সিলা বিভক্ত। একটা হচ্ছে কার্ডো, তারপর হচ্ছে স্টাইপস, তারপরে হচ্ছে লেসিনিয়া, তারপরে ঢাকনার মতো একটা জিনিস আছে সেটা বলে হচ্ছে গ্যালিয়া। আচ্ছা, তারপরে ম্যাক্সিলাতে থাকে হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। পাল্প কি? পাল্প হচ্ছে একটা সংবিধি অঙ্গ যা স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। কিন্তু এই ম্যাক্সিলারি পাল্প আরেকটা কাজ করে, সে কি করে? অ্যান্টেনা পরিষ্কার করে। আমাদের যে অ্যান্টেনা, আমরা সংবেদী শুঙ্গ দেখেছিলাম একজোড়া অ্যান্টেনা, সে কি করে? সে করে হচ্ছে ঘ্রাণ, শব্দ তরঙ্গ, তারপরে হচ্ছে আমাদের স্পর্শ, এগুলার সংকেত গ্রহণ করে। সেই অ্যান্টেনা পরিষ্কার করতে এই ম্যাক্সিলারি পাল্প ব্যবহার করা হয়। এই ম্যাক্সিলারি পাল্প কয়টা অংশে বিভক্ত? 1 2 3 4 5, পাঁচটা অংশে বিভক্ত। তাহলে বোঝা গেছে ম্যাক্সিলা কি? ম্যাক্সিলা হচ্ছে কয়টা? প্রথমে হচ্ছে আমাদের কার্ডোস টাইপস, আর হচ্ছে লেসিনিয়া থাকে, এবং গ্যালিয়া থাকে, এবং এটা কি? ম্যাক্সিলারি পাল্প থাকে। এই জিনিস থাকে ম্যাক্সিলাতে। ম্যাক্সিলার কাজ কি? ম্যাক্সিলার কাজ হচ্ছে খাদ্য ধরে রাখা এবং চূর্ণ করা। এবং ম্যাক্সিলারি পাল্পের কাজ কি? স্বাদ গ্রহণ করা এবং অ্যান্টেনা পরিষ্কার করা। আচ্ছা, ল্যাবিয়াম হচ্ছে নিচের খাদ্য, মানে নিচের ঠোঁট বা নিচের ওষ্ঠ। ল্যাবিয়াম আবার দুই ভাগে বিভক্ত। দাঁড়াও একটু ক্লিয়ার করে নিই। ল্যাবিয়াম হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মেন্টাম, একটা হচ্ছে সাবমেন্টাম। এই মেন্টামের আবার নরনশীল দুটি অংশ আছে, সেটার বলা হচ্ছে লিগিউলি। আচ্ছা, আর মেন্টামের মধ্যে কি পাওয়া যায়? পাওয়া যায় ল্যাবিয়াল পাল্প। কি পাওয়া যায়? ল্যাবিয়াল পাল্প। আর হাইপোফেরিংস কি? হাইপোফেরিংস হচ্ছে আমাদের যে ল্যাব্রাম আছে, ল্যাব্রামের নিচে একটা মাংসালো পেশির মতো একটা অংশ, যা খাদ্যকে নাড়াচাড়া করে লালার সাথে, মানে মিশ্রণে কাজ করে। আচ্ছা, লালার সাথে খাদ্যকে মেশায়। আর ল্যাবিয়াম কি? নিচের উষ্ঠ, সেটা হচ্ছে খাদ্য মুখে প্রবেশ করে। তাহলে মূলত আমরা এই জিনিসগুলো পড়ে ফেললাম। এর মধ্যে কি কি পড়েছি? ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফিক্স। ল্যাব্রামের কাজ কি? ল্যাব্রামের কাজ হচ্ছে খাদ্য ধরে রাখা, খাদ্যের স্বাদ গ্রহণ করা এবং খাদ্যকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেওয়া। ম্যান্ডিবলের কাজ কি? খাদ্যকে চর্বণ, কর্তন, পেষণ করা। ম্যাক্সিলার কাজ কি? স্বাদ গ্রহণ করা, খাদ্যকে ধরে রাখা। ল্যাবিয়ামের কাজ কি? খাদ্যকে ধরে রাখা, খাদ্যের স্বাদ গ্রহণ করা। আর হাইপোফিক্সের কাজ কি? লালার সাথে খাদ্যকে মিশ্রিত করা। ঠিক আছে? মস্তক বাইরের দিকে দেখতে মনে হয় অবিভক্ত। অবিভক্ত বাইরে থেকে দেখতে মনে হয় অবিভক্ত, কিন্তু না, মস্তকটি বাইরে দেখতে অবিভক্ত মনে হলেও ছয়টা ভ্রূণীয় খণ্ডকের ভ্রূণীয় খণ্ডক ছয়টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে মস্তক গঠিত হয়। কয়টা? ছয়টা ভ্রূণীয় খণ্ডকের। আচ্ছা, এগুলোর নাম কি কি? নাম নিজের মাথার ধরে চিন্তা করতে পারো। যেমন হচ্ছে তোমাদের একদম যে তালু বরাবর, সেটাকে আমরা ধরতে পারি হচ্ছে ভার্টেক্স। সেটা কি বলবো? ভার্টেক্স। ভার্টেক্সের দুই পাশে কানের উপরে, বাম পাশে এবং ডান পাশে, এই দুটাকে আমরা ধরতে পারি কি? ভার্টেক্স। আর এই দুটাকে ধরতে পারি হচ্ছে জেনা। আচ্ছা, জেনার পরে আমাদের কপাল, কপাল যে জায়গাটা, সেটাকে আমরা ধরতে পারি ফ্রন্স, এবং ফ্রন্সের নিচে যে জায়গাটা, সেটাকে ধরতে পারি আমরা ক্লাইপিয়াস। এগুলো নিয়ে হচ্ছে মস্তকটা গঠিত। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে বক্ষ সম্পর্কে। বক্ষ, কাশফড়িং আমরা আগেই জানি, কাশফড়িং তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে মস্তক, বক্ষ, আর হচ্ছে উদর। এই বক্ষ আবার তিন ভাগে বিভক্ত। বক্ষরে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা ভাগে। একটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। কি কি? অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এবার এই বক্ষাঞ্চলের প্রত্যেকটা অংশের পৃষ্ঠদেশকে বলা হয় টার্গাম, অঙ্কীয় দেশে থাকে হচ্ছে স্টার্নাম, আর পার্শ্ব দেশে থাকে প্লিওরন। তার মানে হচ্ছে কি? বক্ষের পৃষ্ঠদেশে থাকে হচ্ছে টার্গাম। ওই যে আমরা পড়ছিলাম স্ক্লেরাইট, হাইপোডার্মিস থেকে নিঃসৃত একটা কঠিন স্তর, যা সূচাসন্ধির মাধ্যমে বাইরের বহিঃকঙ্কালের বাইরে থাকে, খণ্ড খণ্ডকে ভাগ করে। ওই স্ক্লেরাইটটার নিয়ে গঠিত একটা প্লেট, সেটাকে বলা হয় পৃষ্ঠদেশে যেটা থাকে সেটাকে বলা হয় টার্গাম। অঙ্কীয় দেশে মানে বুকের দিকে যেটা থাকে সেটাকে বলে স্টার্নাম, আর পার্শ্ব দেশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে প্লিওরন। তাহলে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে টার্গাম, স্টার্নাম, প্লিওরন। টার্গাম কই থাকে? টার্গাম থাকে হচ্ছে আমাদের পৃষ্ঠ, মানে হচ্ছে পিঠের দিকে। সহজ করে যদি লিখি তাহলে হচ্ছে পিঠের দিকে। স্টার্নাম হচ্ছে বুকের, আর প্লিওরন হচ্ছে পাশে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার প্রোনোটাম। প্রোনোটাম কি?
অগ্রবক্ষে প্রোনোটার্ম নামে একটা জিনিস পাওয়া যায়। অগ্রবক্ষের যেই টার্গাম আছে, মানে পৃষ্ঠদেশীয় যে স্ক্লেরাইটের স্তরটা আছে, সেটা একটু প্রসারিত হয় এবং বড় হয়ে একটা প্লেটের মতো গঠন করে। মানে হচ্ছে কি, অগ্রবক্ষের উপরে কি আছে, টার্গাম আছে, সেই টার্গামটা একটু বড় হয়ে একটু প্রসারিত হয়ে একটা প্লেটের মতো গঠন করে, সেটাকে বলে আমরা প্রোনোটার্ম বলা হয়। প্রোনোটার্ম নামক একটা বড় প্লেট গঠন করে। আর মধ্যবক্ষে কি পাওয়া যায়, মধ্যবক্ষের মধ্যে পাওয়া যায় অগ্রডানা বা ট্যাগমিনা বহন করে। আচ্ছা, অগ্রডানা বা ট্যাগমিনা এটা আমরা একটু পরে জানি, পরে কি জানতে পারবো। পশ্চাৎবক্ষে কি আছে সেটাও জানতে পারবো। আচ্ছা, অগ্রবক্ষে, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। আচ্ছা, বক্ষে এক জোড়া শ্বাসরন্ধ্র পাওয়া যায়, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। পাওয়া যায়। তাহলে কি, এক জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল পাওয়া যায়। এই শ্বাসরন্ধ্র কোথায় থাকে, অগ্রবক্ষ ও মধ্যবক্ষর মাঝখানে এক জোড়া, এবং মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষের মাঝখানে এক জোড়া। এই দুই জোড়া কি থাকে, শ্বাসরন্ধ্র থাকে। আমরা যে পড়েছিলাম হচ্ছে গাসফরিং এর শ্বসন ক্রিয়া কিসের মাধ্যমে সম্পন্ন হয়, একটা ট্রাকিয়া নামক শ্বসন নালীর মাধ্যমে। ওই ট্রাকিয়াটা ওপেন করে যেই ইয়া দিয়া রন্ধ্র দিয়া, সেটাকে বলা হয় শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। ঠিক আছে, তাহলে মোট 10 জোড়া স্পাইরাকল আছে। এর মাঝে দুই জোড়া পাওয়া যায় কই, দুই জোড়া পাওয়া যায় বক্ষে, আর বাকি 8 জোড়া পাওয়া যায় কই, বাকি 8 জোড়া পাওয়া যায় উদরে। আচ্ছা, ঠিক আছে। এবার বক্ষে পাওয়া যায় ডানার গঠন ও কাজ কি, ডানাতে পাওয়া যায় দুই জোড়া ডানা। আমরা কয় জোড়া ডানা পেয়েছি, আমরা পেয়েছি দুই জোড়া ডানা। এর মধ্যে একটি হচ্ছে অগ্রডানা আর একটা হচ্ছে পশ্চাৎ ডানা। মানে একটা ডানা থাকে সামনে, একটা ডানা থাকে পিছনে। দুটোই বক্ষের মধ্যে থাকে, একটা হচ্ছে সামনের ডানা, একটা হচ্ছে পিছনের ডানা। আচ্ছা, সামনের ডানা যেটা, সেটা হচ্ছে হয় ছোট, শক্ত, উড়ার সময় পিছনের ডানাকে রক্ষা করে। পিছনের ডানাকে কি করে, রক্ষা করে। আর পিছনের ডানাটা হয় পাতলা, স্বচ্ছ, এবং এটাই হচ্ছে প্রধান উড্ডয়ন অঙ্গ। আচ্ছা, আর বিশ্রামের সময় পশ্চাৎ ডানা যেটা আছে, সেটা সামনের ডানার নিচে গোটানো থাকে। এই সামনের ডানার নিচে গোটানো থাকে বা পিছনের ডানাকে সামনের ডানার ভিতরে আবরণে আবৃত রাখে বলেই এটার নাম দেওয়া হয়েছে ট্যাগমিনা। এটার নাম কি দেওয়া হয়েছে, ট্যাগমিনা। আচ্ছা, এবার পা। এবার গাসফরিং এর কয় জোড়া সন্ধিযুক্ত পা, গাসফরিং এর হচ্ছে 3 জোড়া সন্ধি, গাসফরিং এর 3 জোড়া সন্ধিযুক্ত পা আছে। পায়ের কয়টি অংশ, পায়ের অংশ হচ্ছে কি কি, প্রথমে হচ্ছে কক্সা পাওয়া যায়, তারপরে পাওয়া যায় ট্রোকেন্টর, তারপরে হচ্ছে আমাদের ফিমার, তারপরে হচ্ছে টিবিয়া, তারপরে হচ্ছে টার্সাস। কক্সা কি, গোড়ার ত্রিভুজাকার যে অংশ, এটাকে বলা হয় কক্সা। ট্রোকেন্টর কি, ক্ষুদ্র সংযোগকারী অংশ, কিসের মধ্যে, কক্সা আর ফিমারের যে সংযোগকারী অংশ, যেটা বলা হচ্ছে ট্রোকেন্টর। ফিমার হচ্ছে শক্তিশালী এবং মাংসালো অংশ। আর টিবিয়া কি, লম্বা কাঁটাযুক্ত। আর টার্সাস হচ্ছে টার্সোমিয়ার ও নখরযুক্ত প্রান্ত, এখানে নখ আছে। আচ্ছা, এই ফিমার কি, শক্তিশালী এবং মাংসালো অংশ, যার কারণে গাসফরিং কি করতে পারে, লাফিয়ে লাফিয়ে চলতে পারে। কি করতে পারে, লাফিয়ে 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 চলতে পারে। এই লাফিয়ে লাফিয়ে চলতে পারে বলে এই ধরনের পারে বলা হয় স্যালটোরিয়াল পা। কি বলা হয়, স্যালটোরিয়াল পা। আচ্ছা, তাহলে বক্ষের মধ্যে আমরা কি পড়লাম, বক্ষের মধ্যে পড়লাম হচ্ছে আমরা ডানা পড়লাম, ডানা আছে, স্যালটোরিয়াল পা আছে, তারপরে আরেকটা জিনিস আছে কি, প্রোনোটার্ম, তারপরে আছে কিছু আমাদের শ্বাসরন্ধ্র। ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার আমরা করবো উদর। উদর 11টি খণ্ডকে বিভক্ত, 11টি খণ্ডকে বিভক্ত। 11টি খণ্ডকে বিভক্ত আমরা আগেই পড়েছি যে স্পাইরাকল আছে হচ্ছে 10 জোড়া। কয় জোড়া, 10 জোড়া। এর মধ্যে 2 জোড়া চলে গেছে হচ্ছে কোথায়, 2 জোড়া চলে গেছে হচ্ছে বক্ষে। তাহলে আর বাকি কয় জোড়া হলো, 8 জোড়া। এই 8 জোড়া থাকবে হচ্ছে উদরে। এই 8 জোড়া স্পাইরাকল কে পাওয়া যাবে, উদরে পাওয়া যাবে। আচ্ছা, তারপরে পাওয়া যাবে হচ্ছে জননাঙ্গ।
স্ত্রীতে পাওয়া যাবে ওভিপোজিটর, আর পুরুষে পাওয়া যাবে অ্যানাল সার্কি। এটাও কোথায় পাওয়া যাবে? উদরে। আর টিম্পেনাম, টিম্পেনাম কি? টিম্পেনাম হচ্ছে শ্রবণ পর্দা, যা দিয়ে কি করে? শ্রবণ তরঙ্গ অনুভব করে। এই টিম্পেনাম কই পাওয়া যায়? এই টিম্পেনাম পাওয়া যায় হচ্ছে প্রথম খণ্ডকে। কোন খণ্ডকে? প্রথম খণ্ডকে। আচ্ছা, এই উদরে আবার একটা প্রথম যেই খণ্ডকটা, এই প্রথম খণ্ডকটা হচ্ছে অসম্পূর্ণ। প্রথম খণ্ডকটা কি? প্রথম খণ্ডক অসম্পূর্ণ। অসম্পূর্ণ কেন অসম্পূর্ণ? কারণ উদরে পাওয়া যায় হচ্ছে টারগাম আর হচ্ছে স্টারনাম। কি পাওয়া যায়? টারগাম, স্টারনাম। তাহলে উদরে কোনটি পাওয়া যায় না? উদরে পাওয়া যায় না হচ্ছে প্লিউরো। উদরে পাওয়া যায় না প্লিউরো। আর এই প্রথম খণ্ডকের যে স্টারনামটা, সেই স্টারনামটা হচ্ছে, প্রথম খণ্ডকের যে স্টারনাম সেটা পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত থাকে। প্রথম খণ্ডের স্টারনামটা কি হয়? পশ্চাৎ বক্ষ যে আছে, পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত থাকে, এই জন্য এই খণ্ডকটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখব পুরুষ গাছফড়িং আর স্ত্রী গাছফড়িং এর মধ্যে পার্থক্য। কিভাবে পার্থক্য করবো আমরা? প্রথম হচ্ছে আকার। একই বয়সের পুরুষ গাছফড়িং স্ত্রী গাছফড়িং এর আকারের তুলনায় ছোট হয়। তার মানে পুরুষ গাছফড়িংটা ছোট হয়, স্ত্রী গাছফড়িংটা আকারে বড় হয়। উদর কি? এদের উদর হচ্ছে গোলাকার আর লম্বাটে, আর এদের উদর হচ্ছে কি? প্রশস্ত আর হচ্ছে প্রান্তভাগ সূচালো। এই যে 11তম যে খণ্ড আছে, উদরের কয়টা খণ্ড? 11। 11টি। এই 11 নম্বর খণ্ডকটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে গোলাকার, আর স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে প্রান্তভাগ হচ্ছে সূচালো। আচ্ছা, পা হচ্ছে অপেক্ষাকৃত ছোট হবে, আর স্ত্রীদের ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় হবে। পাখনা কি? উদরকে আবৃত করার পরও দুপাশে কিছুটা বাড়ানো থাকে, উদরকে আবৃত করে রাখে। আচ্ছা, স্টারনাম। নবম খণ্ডক স্টারনামটি বর্ধিত হয়ে কি গঠন করে? সাবজিনিটাল প্লেট গঠন করে। আর এখানে নবম নবম খণ্ডক থেকে কি গঠিত হয়? অভিপোজিটর গঠিত হয়। এই অভিপোজিটর দেখেই আমরা বুঝতে পারবো যে এটা স্ত্রী গাছফড়িং। আচ্ছা, সঙ্গমঙ্গ কি? দশম দেহ খণ্ডক থেকে আসে হচ্ছে অ্যানাল সার্কি। আচ্ছা, টারগাম কি? টারগাম থেকে কি আসে? সুপ্রাঅ্যানাল প্লেট আসে। আর জননরন্ধ্র কি? উদরের নবম খণ্ডকে পুংজননরন্ধ্র থাকে, আর অষ্টম ও নবম খণ্ডক মিলে স্ত্রী জননরন্ধ্র গঠিত হয়। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ঘাসফড়িং এর পুষ্টিতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।